শুভ সন্ধ্যা। সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি একটি আগমনী গান গাইছি। দেখো গিরি দেখো তরু মায়েলো দুর্গা হয়ে সেনা সামান্য মেয়ে। দেখো গিরি দেখো তরু মায়েলো দুর্গা হয়ে সেনা সামান্য মেয়ে। দেখো গিরি দেখো শুনেছি নারদের কাছে তরু মা শ্মশানে আছে। শুনেছি নারদের কাছে তরু মা শ্মশানে আছে। এমন শ্মশানগিরি সঙ্গী বিনা, এমন শ্মশানগিরি সঙ্গী বিনা অসুর নিধান করত কে রে। দেখো গিরি দেখো তরু মায়েলো দুর্গা হয়ে সেনা সামান্য মেয়ে। দেখো গিরি দেখো। নমস্কার, রবীন্দ্র কুমার লাইব্রেরির তরফ থেকে আমি সন্দীপ কুমার মিত্র। প্রথমেই সকলকে শারদীয়ার অভিনন্দন এবং আজ বিজয়া দশমী, সেই জন্য সকলে আজকে একটু মন খারাপও যে মায়ের আজকে বিদায়ের পালা। আজ আমরা রবীন্দ্র কুমার লাইব্রেরির মধ্যে একটা বৈঠকি আড্ডার আয়োজন করেছি, যাতে আমরা আমাদেরই লাইব্রেরি বহু পুরাতন একজন সভ্য সদস্য শুভাকাঙ্ক্ষী শ্রী শ্রী প্রণব কুমার দে মহাশয়কে আমাদের সাথে পেয়েছি। শ্রীযুক্ত প্রণব কুমার দে মহাশয় আমাদের মধ্যে উপস্থিত, তিনি মাঝখানেই বসে আছেন। আজ আমরা ওনাকে লাইব্রেরির উপর কিছু জানতে চাই। আমাদের একদম ডান দিকে বসে আছেন আমাদের লাইব্রেরির প্রেসিডেন্ট শ্রীযুক্ত তারকনাথ সুর, তিনিও কিছু আলোচনা করবেন এই বৈঠকে। আজ আমরা সেই সুযোগ পেয়েছি, যিনি আমাদের মধ্যে আছেন প্রণব কুমার দে মহাশয়, তেনাকে আমরা আজ কিছু বলবার জন্য অনুরোধ করব। শ্রীযুক্ত দে মহাশয়, আপনি আপনার বক্তব্য বলুন। আপনার কতদিন আপনি লাইব্রেরির সঙ্গে যুক্ত, লাইব্রেরিতে কোন সালে আপনি এসেছেন? লাইব্রেরি বহু পুরাতন লাইব্রেরি, এবার 1949 স্টার্ট হয়েছে। আমি
আসি 1954-এ। তখন জাস্ট কলেজে ফার্স্ট ইয়ারে ঢুকেছি। বই পড়া, বাংলা বই পড়ার খুবই ইচ্ছে ছোটোবেলা থেকেই। আর সেই জন্য যেখানেই লাইব্রেরি দেখতাম, আমাদের স্কুলে টাউন টাউন ভিক্টোরিয়া হাই স্কুল, যেটা এখন ভক্তিমূলক বিদ্যাপীঠ হয়েছে 1947 পরে, স্বাধীনতার পরে, সেখানে আগে স্কুলে বাংলা পড়ানো হতো। বাংলা মিডিয়াম, বাংলা টিচার ছিলেন, প্লেন একাডেমিতে ছিলেন, ভক্তিমূলক বিদ্যাপীঠে ছিলেন। সেই জন্য বাঙালি ছেলেরাও কিছু পড়তে পারে বাংলা মিডিয়ামে, এবং বাংলা বইও কিছু থাকতো স্কুলের লাইব্রেরিতে, যেটা খুবই সংখ্যায় খুবই কম। তবু আমরা অতি উৎসাহিত হয়ে সে সমস্ত বই পড়াশোনা করেছি। যেখানে লাইব্রেরি দেখতাম, বাংলা বইয়ের দেখতাম, সেখানে হারিয়ে যেতাম। আমরা নিজেরাও ছোটোবেলায় তো লাইব্রেরি, এরকম রেগুলার লাইব্রেরি ছিল না, কোথায় বই কিনে পড়বো। আমরা দেবসাহিত্য কুটি থেকে তখন 1 টাকা 2 টাকা সিরিজের বই সব বেরোতো, সেগুলো আমরা ডাকে আনাতাম বা কেউ উপহার দিল, এই করে করে আমাদের প্রায় 200-300 বই দিয়েছিল। ওইগুলো পড়েই আমাদের বাংলা সাহিত্যের উপর একটা আমরা জন্মেছি। যার ফলে আমরা নিজেরাও লাইব্রেরি স্টার্ট করে দিয়েছিলাম খুব কম বয়সে। তখন আমাদের 12-13 বছর বয়স, তখন থেকে আমরা ওই বই নিয়েই লাইব্রেরি স্টার্ট করে দিয়েছিলাম। পাড়ার ছেলেমেয়েরা এসে 4 আনা করে ফিস দিয়ে বই দিয়ে, এবং সেই 4 আনা ফিজে যখন কিছুটা হলো, আমরা বই, নতুন বই কিনতে গেলাম, সেই আনন্দের কথা বলে বোঝাতে পারবো না। 2-4টে বই নতুন কিনে আনলাম লাইব্রেরি। যাই হোক, না না প্রণববাবু, আমার কথা হলো, আপনি যে 1954 বলছেন, হ্যাঁ, যে সময় এলেন লাইব্রেরিতে, আচ্ছা। লাইব্রেরি নিশ্চয়ই তখন পুরনো ঘর, হ্যাঁ, পুরোনো ঘর, পুরনো ঘর, ছোট্ট ঘর, ক্যাপিটাল অফিসের পেছন দিকে পেছন দিকে অ্যাসবেস্টাসের ছোট্ট, এখন তো কংক্রিটের বড় ঘরও আপনি এলেন। হ্যাঁ, 2007-এ যে নতুন হল ঘর লাইব্রেরি, সেই পুরনো ঘর। হ্যাঁ বলুন। পুরোনো ঘরে তখন এত ভিড় হতো লাইব্রেরিতে, পা দেওয়া যেত না, পা রাখা যেত না। যেটা এখনকার বড় ঘরে 2007-এ, হ্যাঁ, কেউ আসে না, খা খা করছিল। তখন এরকম অবস্থা ছিল। লাইব্রেরি কোথাও ছিল না, বাংলা লাইব্রেরি কটকে একটু মাত্র ছিল, রবীন্দ্রনাথ লাইব্রেরি, যেখানে একটা মেম্বারশিপ পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। তখন একটা লিমিটেড ছিল মেম্বার, 300-300-300-র উপর 300-র উপরে লিস্ট। আমি 2-3 বার এসে ফিরে গেছি, এখন খালি নেই। যখন খালি হবে, আমিও তাই। আপনি 54-এ এসেছেন, আমি 68-এ এসেছি। তখনটা 14 বছরে। আমিও 9 করে করে ঢুকেছি, 68 থেকে 70-এ ঢুকেছি। তখনকার পড়ার, বাংলা পড়ার আগ্রহ, এবং একজন কেউ লাইব্রেরি থেকে বেরিয়ে গেলে তার জায়গায় উইথড্র করলে বা বেরোলে অন্য কারণে সেই জায়গায় খালি হলে। আচ্ছা, আপনার মনে আছে সেই সময় কারা বসতেন লাইব্রেরিতে, আপনি যে বই নিতে আসতেন, বা মনে আছে? সত্যদা বসতেন, সত্যচরণ গুপ্ত, হ্যাঁ, উনি তো তারপরে বুড়োদা, সুনীল গুপ্ত, বুড়োদার ভালো নাম সুনীল গুপ্ত না, সুনীল গুপ্ত, হ্যাঁ, ঠিক উনি বলতেন। বসতেন। ও, উনিও বসতেন তখন? সুনীল বাবু? হ্যাঁ, আর সত্যদা, তখন আমরা জমের মতন ভয় করতাম সত্যদা। হ্যাঁ, আমরা তখন ছোট ছোট বাচ্চা হাসতে ছেলে, শিব শেখর সরকার আমাদের, আমার উনিও লাইব্রেরি, ওনার নাম অনেক শুনেছি। উনি ডেপুটি রাইটার, দূরদর্শনের ডেপুটি রাইটার রিটায়ার করলেন, এখন রয়েছে। তারপর আমার আরেক বন্ধু সমীর কুমার ঘোষাল, আমরা সবাই একসঙ্গেই করতাম। উনি খবরেন্দ্রনাথ ঘোষাল স্টুয়ার্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার ছেলে ঘোষাল ছেলে। ও আমরা মানে দিগম্বর অবস্থা থেকে আমরা বলতাম। আমাদের বাড়িতে ঘোষালবাবু ভাড়া ছিল। আপনি কেমন ধরনের বই সব নিতেন? দেব ফ্যামিলিতে উনি ভাড়া ছিল। সেই হিসেবে আমি, শিবু আর সমী, আমরা 3জনে একসঙ্গে এসেছিলাম। শিবুই আমাকে টেনে এনেছিল লাইব্রেরি। ও, শিবু বাবু, মানে শিবশেখর সরকার। শেখর সরকার, হ্যাঁ, উনি যাই হোক। অল ইন্ডিয়া রেডিও, হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিওতে দূরদর্শনের ডেপুটি রাইটার, দূরদর্শনেরও ডেপুটি ডাইরেক্টর হয়ে রিটায়ার করেছেন। আপনি যখন আসতেন সে সময় কেমন ধরনের বই আপনার পছন্দসই? আরে বাপরে, তখনকার বড় বড় রাইটার সব ছিল, বিমান মিত্র, তারপরে আপনার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এদের সব বই আমরা পাগলের মতো পড়তাম না। হ্যাঁ, আর স্পেশালি আমার মনে পড়ে সত্যদা, যে আমরা এসে ফার্স্ট ইয়ার ছেলে, হ্যাঁ,
নিশ্চয়ই পরস্পরের দেখা হলে কথাবার্তা এসে আরো অনেক লোকই কাছাকাছি ভর্তি হয়ে লোক থাকে। হ্যাঁ হ্যাঁ, দুজন তিনজন তো খালি লাইব্রেরিয়ান পোস্টেই ছিলেন, হ্যাঁ। তারা বই দেওয়ার জন্য হ্যাঁ। এত সময় লাগতো। আর সত্যদাদের থেকে হুমকি দিতে যে এটা তোমাদের ড্রয়িং রুম নাকি, হ্যাঁ আমার এখন মনে হয় আচ্ছা, ড্রয়িং রুম পেলে তা আপনার আমার না সেই হিসেবে মানে সেই ব্যাপারটা আমি সত্যদাকে পরবর্তী সময় আমি খুব খুব করে হাসাহাসি করেছি। হ্যাঁ। ওরা এত ধমক দিতে সত্যদা মাই ডিয়ারের মতন তারপর আপনারা হ্যাঁ। হ্যাঁ। সত্যদা তা আপনি যখন সেই সময়ের কথা বলছেন, লাইব্রেরির যে সরস্বতী পুজো বা সেই সময় লাইব্রেরির যে অ্যানুয়াল ফাংশন বা অ্যানিভার্সারি, মতো কেমন কি কিছু দেখেছেন বা মনে আছে কিনা? সরস্বতী হ্যাঁ, পুজো সরস্বতী- ফাংশন সরস্বতী পুজো সকালবেলা, সরস্বতী পুজো তখন সন্ধ্যাবেলা এই হতো। এটা বলুন। হ্যাঁ, অনেক ভুলে সন্ধ্যেবেলায় গেছি। প্রসাদ সেবন হতো। প্রসাদ আমরা সন্ধ্যাবেলায় আসতাম। সন্ধ্যেবেলার ইয়েটা হ্যাঁ। তখন এই যে আমার যা ছোটবেলায় ছেলেবেলায় মনে আছে, খুঁড়িতে করে কুড়িতে করে লুচি, লুচি তরকারি বোঁদে, বোঁদে এইসব খেয়ে তরকারি, হ্যাঁ, হ্যাঁ মিষ্টি এইসব দিয়ে এইসবের আব্বা করা হতো সকলকে। আচ্ছা, রবীন্দ্র লাইব্রেরি ফাউন্ডেশন দিতে আগে বড় বড় সিঙ্গার এরাও আসতেন, হ্যাঁ আপনার মনে আছে? হ্যাঁ আমার মনে আছে একবার একটা মনে আছে চিন্তামণি পানিগ্রাহী উনি চিফ গেস্ট হয়ে চিফ গেস্ট হ্যাঁ, একটা হ্যাঁ। ফাংশন এসেছিলেন, ওটা বোধহয় 55-6 হবে হ্যাঁ। পিছনে, সেইটা আমার মনে আছে। আর অতটা মনে নেই কারণ আপনি অনেক সময় বাইরেও রয়েছেন, হ্যাঁ, আমাদের অনেক বাইরে, কাজে, সরকারি কাজে সরকারি। বড় বাইরে। আমি 60-তে সরকারি কাজে ঢুকলাম। আপনি কতদিন ছিলেন না কটকে? কটকে থাকলো না থাকলো আমি কটকে তো আসতাম, আমার মেম্বারশিপ ছিল। মেম্বারশিপটা তবে ছিল। প্রায় 75-80 সালের দিকে আমার মেম্বারশিপ কিছুদিনের জন্য কেটে গেছিল। হ্যাঁ। আবার 85 সালে হ্যাঁ। ওই রিটার্ন করলো। আচ্ছা, তার মানে আপনি কটকের বাইরে কতদিন চাকরি করেছেন? কটকের বাইরে তো 60 থেকে আমি রিটায়ার করলাম 90 পর্যন্ত প্রায় কটকের বাইরে। ও বাবা, তার মধ্যেও আপনি যোগাযোগ রেখেছেন লাইব্রেরির আমার সঙ্গে? মনে যতখানি হচ্ছে পেরেছেন। উনি একজন যিনি সেই 50s থেকে 54-5 বলছেন এখনো পর্যন্ত উনি কন্টিনিউ আছেন, কেন উনি আসতেন বললেন, উনি চাকরির ক্ষেত্রে ট্রান্সফার কয়েকটা জায়গায় হয়েছে। না না, উনি আবার আপনি- ওনার সার্ভিস লাইফটা পুরোই বাইরে আপনি বাইরে গেছে। রিটায়ারমেন্টে কোন পোস্ট হয়ে রিটায়ার করলেন? আমি তো রেভিনিউ অফিসার ছিলাম, সাব কালেক্টর হয়ে রিটায়ার করলাম কোন সালে? নীলগিরিতে 96। আচ্ছা, 96 এ। তার মধ্যে আপনি লাইব্রেরিতে আসা যাওয়া সকলের খবর নেওয়া, হ্যাঁ হ্যাঁ, আপনি বরাবর যেহেতু কটকে আপনার পরিবার রইলেন, সুতরাং হ্যাঁ। আপনি যেখানেই পোস্টিং এ যান না কেন আপনি কটকে আসতেন। কটকে আসতেন। বাচ্চারা পড়াশোনা করতো। আর আপনার বোধহয় সেটেলমেন্টের হেডকোয়ার্টারও কটকে ছিল, এটাও একটা কারণ। উনি অধিকাংশ সময় সেটেলমেন্টে ছিলেন। সেটেলমেন্টে ছিলাম, সেটেলমেন্ট হেডকোয়ার্টার ছিল বড় আর আমাদের অঙ্গুলের সব সেটেলমেন্টে ওনার নাম রয়েছে, সেটেলমেন্ট পটায়। আচ্ছা, সেইখান থেকে আমি জানলাম, তার বাবা এগুলো বলেছিলেন আমাকে। আমার বাবা, আচ্ছা, আমার বাবা ওটা প্রথম ওনাদের- থেকে। হ্যাঁ, ওটা প্রথম দিকে পোস্টিং। না, আমি এখানে একটা কথা বলবো যে এতদিন ধরে ধারাবাহিকভাবে আপনি কটকে থেকে বাইরে পোস্টিং নিয়ে অঙ্গুল, ঢেঙ্কানাল বিভিন্ন জায়গাতে সম্বলপুরের জায়গাতে গিয়েও আপনি ধারাবাহিকভাবে লাইব্রেরিটাকে সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং এখনো বই পড়ে। এখনো বই আমিও দেখলাম যে আমরা যখন দীঘায় করতে গেছিলাম হ্যাঁ। তখন আপনি যা উৎসাহ নিয়েছিলেন বা কিছু অনুবাদ আমাদের হ্যাঁ হ্যাঁ দিয়েছিলেন, নিশ্চয়ই দ্বিধা বলেছিলেন। পড়েওছি। দ্বিধাতেও আমি দেখলাম যে আপনার 3 বছর মনের মধ্যে বেরিয়েছে। একটা সাহিত্য প্রীতি হ্যাঁ। বরাবর বজায় রেখেছেন এবং এখনো রেখেছেন, সেটাই হ্যাঁ। খুব বড় কথা। হ্যাঁ সেই এটা এত বয়স অব্দি একটা সাহিত্যের প্রতি ভালোবাসা, বিশেষ করে বাংলা সাহিত্য। এই লাইব্রেরিতে আপনি বাংলা সাহিত্য ছাড়া আর কোন সাহিত্যের বই আপনি পান বা আছে? না আমি জানি উড়িয়া বই অনেক আছে, ইংরেজি বইও আছে কিছু। তবে উড়িয়া বই আমি এখানে এলে আমি বাংলা বই পড়তাম, কারণ উড়িয়া বই পড়ার জন্যে অন্য ধরুন নীলগিরিতে লাইব্রেরি ছিল, উড়িয়া হ্যাঁ আপনি ওখানে ছিলেন। সেসব অনেক পড়েছি। অনেক বড় বড় লোকের যেমন নীলকণ্ঠ দাস, হরিহর মহাপাত্র, ওনাদেরও? ওসব আত্মজীবনী পড়েছি অনেক। আপনার বাংলা সাহিত্য বা বাংলা বই যে নিতেন, গল্প, উপন্যাস, হ্যাঁ পুজো সংখ্যা লাইব্রেরি থেকে, আপনার রাইটার বা লেখক কার বিশেষ একটা আকর্ষণ ছিল পড়তে, কার কার? ছেলেবেলায় আমাদের আকর্ষণ ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ও তারা সুন্দর। আমারও তাই, আমারও তাই, হ্যাঁ। এখনো অব্দি। খুব সুন্দর গ্রাম
গ্রামের পটভূমিগুলো খুব সুন্দর। এমনি আউট অফ ডিটেলস একটা কথা বলছি, আমার এর মধ্যে করোনা হয়েছিল বাড়িতে, ইঞ্জেকশন নেওয়ার পরে ডবল ভ্যাকসিনেশনের পরে হ্যাঁ, অনেকের হয়েছে। বুঝলাম করোনা হয়েছে, আমি জন্য বাড়িতে কনফাইন্ড হয়ে যাবো। Isolation। ফার্স্ট চান্সেই আরোগ্য নিকেতনকে ধরলাম, তারাশঙ্করে। আপনি আরোগ্য নিকেতন পড়েছেন? অপূর্ব বই। আমি পড়েওছি, আমি দেখেওছি, আপনি সিনেমাও দেখেছেন? সিনেমাও দেখেছি। এত সুন্দর। ওই বইটিকে পড়লাম, বিকাশ রায় বিশ্বাস করবেন না, আমি এদের গল্প বলে মনে হবে, আমি দুদিন পরেই সুস্থ হয়ে গেলাম। অবশ্য আমার ডবল ভ্যাকসিনেশন নেওয়া ছিল, আমায় অতটা কাজ করতে পারেনি, আমি অতটা করোনায় কাজ হয়নি, কিন্তু আমি দেখলাম যে আমার এখন করোনা হলে একটা মেন্টালি একটা ডিপ্রেশন তো আসবেই, ডিপ্রেশন কাটানোর জন্য খপ করে বইটি ধরলাম। খুব ভালো করেছেন। আর ধরলাম আরো বই করছিল। সত্যি তাই, তারাশঙ্কর একজন, আর বিমল মিত্র, বিমল মিত্র, নরেন্দ্রনাথ মিত্র, নরেন্দ্রনাথ মিত্র, ছোট ছোট গল্প তো খুব ভালো লাগতো নরেন্দ্রনাথ মিত্র। আমার তো ওই গুড় বলে গল্পটা তো ওই যে পরে সিনেমা হয়েছিল, হ্যাঁ, অমিতাভ বচ্চন, হ্যাঁ, ওই সৌদাগর, কি ভালো গল্প। মহানগর অনেক গল্পের অনুবাদের অনেক হয়েছে, অনেক সিনেমাও হয়েছে। তারপরে আর বলুন, এই শঙ্কর তো পরে বেরোলেন 1955 সালে বোধহয় শঙ্কর প্রথম। শঙ্কর না, শঙ্কর 60-62 সালে। কত জায়গায় 1955 সালে কে? শঙ্কর কত জানেন? হ্যাঁ, ওটাই। তখন কত অজানারই বোধহয় ওনার প্রথম প্রথম উপন্যাস বই। ইয়ে। তার আগে হয়তো লিখেছেন কিছু কিছু পত্রিকায়, কিন্তু তখন কত অজানা। উনি ইয়ে ছিলেন তো, ইয়ে বাবু ছিলেন অ্যাডভোকেট, হ্যাঁ, advocate, কি যেন সাহেবটার নাম? মুহুরী, ব্যারিস্টার বারওয়েল সাহেব, বারওয়েল সাহেব। বারওয়েল সাহেবের বাবু। বারওয়েল সাহেবের বাবু ছিলেন, আর উনি সেই ঘটনাগুলো যেগুলো উনি প্রত্যক্ষই করেছেন, যেতে হয়েছিল প্রত্যক্ষ অভিজ্ঞতা, এগুলো লিখেছেন, এত সুন্দরভাবে লিখেছেন, কত জানার লিখেই তো উনি একদম নাম করলেন। টপে। আমিও ওনার বই ওইটাই এখান থেকে নিয়ে, আপনাদের এখান থেকে নিয়ে ওনার উনি এই একটা বইটাই প্রথম পড়ি, তারপরে চৌধুরী। হোটেলের উপরে কি চৌরঙ্গি, হ্যাঁ, চৌরঙ্গি মানে ফেমাস হোটেল, সিনেমা হলো। তারপর তারপরে যাক, আপনার সঙ্গে তাহলে একটা খুব সুন্দর আজকে সন্ধ্যায় ভালো আলোচনা একটা করতে পারলাম, আপনাকে পেলাম। এখন তো আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনি এলেন, আপনাকে শারীরিক কষ্ট উপেক্ষা করে সবকিছু করে হ্যাঁ, এলেন। এত দূর থেকে ভালো করে সময় পড়াশোনা করতে পারি দিলেন। এখন, তবুও সেই জন্য বড় এখনো লাইব্রেরির এখনো সঙ্গে আপনি তাকিয়ে এই যুক্ত। বইগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস করি। এখনো আপনি লাইব্রেরি সরস্বতী পুজোয় নিয়মিতভাবে প্রতি বছর আসেন, উপস্থিত থাকেন। এর জন্য আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, নিরাময় হোক আপনার, এই প্রার্থনা করি। নমস্কার সকলকে। শারদীয়ায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার প্রথম নিবেদন কবি শুভ দাশগুপ্তের কবিতা রাগ দরবারি। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সারগামের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতো আমিও যাব নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে। দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি, গলার যত্ন। উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারির নতুন টান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল।
সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা। ফুলশয্যার রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে অলৌকিক মায়ায় বিসমিল্লা সাহেবের। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে বলি, বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে, তখন মানুষটি বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে, কেমন? আমি চিৎকার করে উঠলাম, না! চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানলায় পর্দা লাগাতে শিখবে, অসুখের সেবা করতে শিখবে, গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যাবে। নমস্কার, আমি তারক সুর আবার আপনাদের সামনে আজ দশমীর সন্ধ্যেয় উপস্থিত হয়েছি। এবারে আমি ষষ্ঠীর দিন আসতে পারিনি, ক্ষমা করবেন, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। আবার আজকে দশমীর দিন এসেছি, আপনাদের দশমীর শুভেচ্ছা জানাই। একটু আগেই আমি এবং সন্দীপবাবু, আমাদের খুব পুরনো পাঠক, লাইব্রেরির পাঠক প্রণববাবুর সঙ্গে একটুখানি ইন্টারভিউ করলাম বৈঠকি আড্ডার মেজাজে। আপনারা দেখে থাকবেন, ভালো লেগেছে কিনা জানাবেন। এখানে আমি একটাই খালি প্রশ্ন করছি, আমি এই লাইব্রেরি সম্বন্ধে বা যে কোনো লাইব্রেরি আন্দোলনের সম্বন্ধে আনন্দবাজারে একটি প্রবন্ধ বেরিয়েছিল কিছুদিন আগে। আমি সেই প্রবন্ধটি সন্দীপবাবুকে পাঠাই। সন্দীপবাবু ওই লাইব্রেরির আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সেটাকে উপস্থাপন করবেন আপনাদের কাছে। আপনারা ওটাকে পড়বেন, ভেবে দেখবেন। লাইব্রেরি আন্দোলন এখন বিলুপ্ত প্রায় হতে চলেছে। প্রাবন্ধিকের মতামত এই, লাইব্রেরি থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, বই পড়ি না। অন্যান্য উপায়ে আমরা পড়াশোনা করি, কিন্তু বই পড়তে চাই না, বইয়ের দিকে তাকাতে চাই না, বইয়ের প্রতি মানুষের ভালোবাসা চলে গেছে। এতক্ষণ বৈঠকি মেজাজে আপনি যেটা দেখলেন কথাবার্তা, যেটা প্রণববাবু বললেন যে 54 সাল থেকে আজ অবধি উনি বইয়ের প্রতি তাকিয়ে আছেন এবং বই পড়তে না পেলে উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, সেই ভালোবাসাটা কিন্তু আর আমাদের পরবর্তী জেনারেশনে সংক্রামিত হলো না। এবং সেটাই সেই প্রবন্ধে রয়েছে। প্রবন্ধটুকু আপনাদের দিলাম। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, যারা এই লাইব্রেরির সঙ্গে সংশ্লিষ্ট আছেন, আমাদের আবার মুখ ফেরান, লাইব্রেরির দিকে ফেরান। বই প্রকাশনা হয়ে চলেছে, বইয়ের প্রকাশনা কিন্তু বন্ধ নেই, কিন্তু আমরা পড়ছি না। দুঃখের বিষয় এইটা। সারা ভারতবর্ষের কেন সারা পৃথিবীতে বইয়ের প্রকাশনা অসংখ্য, বহুগুণ বেড়েছে, কিন্তু পড়ার লোক ক্রমশ কমে আসছে। সেই দিক থেকে আবার দেখুন, সকলে ভাবনা চিন্তা করে, এত এডুকেশন বাড়ছে, শিক্ষা বাড়ছে, সাহিত্য বাড়ছে, কেন আমরা লুটিয়ে যাব? আমি এইটুকু বলে, আমি ওই লাইব্রেরিটিকে ভালোবাসি, বইও ভালোবাসি। প্রণববাবু যা, আমার থেকে উনি বয়োজ্যেষ্ঠ, উনিও যা করেছেন সেই জেনারেশনে আমরা ঠিক ওনাকেই ফলো করে গেছি। এই ফলো করে আজকে যখন এসে এই প্রবন্ধ পড়ি, তখন মন খারাপ হয় কিনা বলুন, আপনারাই বলুন। প্রবন্ধটি দিলাম, আর বেশি কিছু বলবো না। এইখানেই আপনাদের আরেকবার বিজয়ার শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। নমস্কার, সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার। নমস্কার। আজ শুভ বিজয়া। 4 দিন বাপের বাড়িতে কাটিয়ে আজ মায়ের স্বামীর বাড়ি ফিরে যাবার দিন। তাই স্বভাবতই বাতাসে বিষাদের সুর। কবি কাজী নজরুল ইসলাম একবার বলেছিলেন, প্রতি মার ভিতর প্রতিমা আছে। কথাটি কত তাৎপর্যপূর্ণ। তাই প্রতিমা পুজোর সঙ্গে সঙ্গে
আমরা প্রত্যেকে যেন আমাদের গুরুজনদের প্রতিমা জ্ঞানে পুজো করি। পৃথিবীতে যেন আর বৃদ্ধাশ্রমের সংখ্যা না বাড়ে। শুভ বিজয়ার শুভ দিনে সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল নীল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায় করি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু। নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে।
তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, তারা শুধু কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী? তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় জানে তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা শিল্পী, যারা কবি, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নাম জাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটু বাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পাড়ের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। শুভ বিজয়া। নমস্কার, রবীন্দ্র লাইব্রেরির তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকল গুরুজনের চরণে রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। যাই হোক, আজ শুভ এই বিজয়ার দিনে মায়ের কাছে আমার একটি প্রার্থনা, মাগো করো না অসুরকে করবধ, ছন্দে আনো জীবন তুমি, আলেখ্যে বাঁধো যাত্রাপথ। আবার সকলকে আমি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এ কথাই প্রার্থনা করব, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। সকলকে আমাদের বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার। আজ বিজয়া দশমী। রীতি রেওয়াজ মেনে মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী পেরিয়ে দুর্গাপুজো পদার্পণ করল মহাদশমী তিথিতে। দশমী মানেই ঘরের মেয়ে অর্থাৎ উমার এবার
বিদায় নেবার পালা। স্বভাবতই মন খারাপ আপামর বাঙালির থেকে শুরু করে সমস্ত মর্তবাসীর। কারোর মন চাইছে না মেয়েকে বিদায় দিতে, কিন্তু নিয়ম অনুযায়ী উমাকে তো ফিরতেই হবে। তাই হাজারো মন খারাপের মাঝেও হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখের মাধ্যমে মহা আড়ম্বরে ঘরের মেয়েকে তার শ্বশুর বাড়ি পাঠাতে ব্যস্ত সকলে। কিন্তু এই বিজয়া দশমীর প্রকৃত তাৎপর্য হয়তো অনেকেরই অজানা। জেনে নেওয়া যাক এর প্রকৃত তাৎপর্য। দশমী কথাটির সাধারণ অর্থ খুবই সহজবোধ্য। আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পিতৃগৃহ ছেড়ে কৈলাসে স্বামী গৃহে পাড়ি দেন দেবী। সেই কারণেই এই তিথিকে বিজয়া দশমী বলা হয়। তবে দুর্গাপুজোর শেষ দিন হিসেবে দশমী শোকের ছায়া বহন করলেও শাস্ত্রে এই বিষয়টিকে সেইভাবে দেখা হয়নি। এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ দেবের একটি কাহিনী উল্লেখযোগ্য। একসময় আবেগপ্রবণ হয়ে রানী রাসমণির জামাই মথুরা মোহন দশমীর দিনেও মা দুর্গাকে বিসর্জন দেবেন না বলে জেদ ধরলেন। রামকৃষ্ণদেব তাকে বললেন, বোঝালেন, বিজয়ার অর্থ দেবী ও সন্তানের বিচ্ছেদ নয়। তিনি আরো বললেন যে মা কখনো তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। এতদিন মা দালানে বসে পুজো নিয়েছেন, এরপর মা হৃদয় মন্দিরে বসে পুজো নেবেন। তাই আজকের দিনে মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং শুরু হয় আবার এক বছরের অপেক্ষার পালা। দেবী দুর্গার বিদায় দিনে বিষাদের সুরেই বিজয়া দশমী পালন করেন মর্তবাসীরা। প্রত্যেকে চোখে জল নিয়ে মেতে ওঠেন সিঁদুর খেলায়। চলে একে অপরকে আলিঙ্গন ও মিষ্টি মুখ। বিশ্ব সংসারে ছড়িয়ে পড়ে ঐক্য ও সম্প্রীতির বার্তা। আসছে বছর আবার হবে, এই আশা নিয়েই মহামায়াকে বিদায় জানান শত শত কোটি মর্তবাসী। আমিও আপনাদের কাছে আজ বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। নমস্কার। শুভ বিজয়া, সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকুন, আসছে বছর আবার হবে। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। শুভ বিজয়া, আমার শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা দেবেন। আর আপনারা সব সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমি কামনা করি। নমস্কার। আমার যাবার সময়
দাও বিদায়। নমস্কার, শুভ বিজয়া দশমীর সকলকে আমার শুভেচ্ছা। আজ শুভ বিজয়া দশমী। আজ আমাদের মা চলে যাবেন সেই কৈলাসে। সত্যি ভাবলে আমাদের মনটা কীরকম কেঁদে ওঠে। মনে হয় আরও যদি কটা দিন মা আমাদের সাথে থাকতেন, কিন্তু উপায় তো নেই। সেই চিরাচরিত প্রথা যুগ যুগ ধরে এটাই নিয়ম চলে আসছে। তো যাই হোক, আমরা এই করোনা পরিস্থিতিতে গতবারও আমরা মায়ের আরাধনা করেছি, মায়ের পুজো করেছি ছোটোভাবে। সেরকম হয়তো আলোকসজ্জা, প্যান্ডেল জাঁকজমক হয়নি। এবারও ঠিক সেই একই অবস্থা। আমরা ছোটো করে মায়ের পুজো করেছি, জাঁকজমক বা প্যান্ডেল সেরকমভাবে করতে পারিনি। তা মায়ের পুজো কিন্তু করেছি আমরা এই 4টে দিন। মাকে আমরা মন প্রাণ দিয়ে ডেকেছি, আরাধনা করেছি। আর একটা কথাই বলেছি মাকে, মা তুমি সেই আগের মতো সুস্থ করো, পৃথিবীকে আবার আগের মতো করো, এই করাল ছেয়া থেকে মুক্ত করো, আমাদের ভালো রাখো, আমরা যেন আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। কত প্রিয়জন আমাদের ছেড়ে চলে গিয়েছেন এই করোনাতে। সত্যি হয়তো এই পুজোর কয়দিন আমরা একটু ভুলেছিলাম। তো যাই হোক, মা আর যেন এরকম করোনায় আর এরকম করে আর যেন প্রাণ না যায়, তুমি সেই আশীর্বাদ করো। আর সব থেকে ভালো লাগে এই রবীন্দ্রকুমার লাইব্রেরি থেকে ওনারা যে আয়োজনটি করেন, এই গান বাজনা নাচ দিয়ে, সত্যি এটি একটি ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান, যেটি বিশ্বের দরবারে ওনারা তুলে ধরেন, বিশ্বের সকল মানুষ দেখতে পান। এই করোনা পরিস্থিতিতে ওনারা এত বড় একটি আয়োজন ওনারা সাজান। ওনাদেরও সুস্থতা কামনা করি, নিজেদের খুব সাবধানে রেখে ওনারা যেন কাজ করেন। এইভাবেই আমাদের চলতে হবে। তবুও মনটা অনেক ভালো লাগে যে ঘরে বসে আমরা কিছুটা করতে পারছি, বাইরে না বেরোলেও। নিজেদের সবাইকেই বলবো, সবাই নিজেকে সেফ রাখুন, নিজেকে যতটা পারবেন বেরোতে তো হবেই। ধরুন সবারই কাজ আছে, নানান কাজে না সবাইকে যেতে হবে। নিজেদের সাবধানে রেখে যতটা করা যায় করবেন। আগামী বছর যেন আমরা আবার একসাথে মিলিত হতে পারি, মায়ের পুজোয় ব্রতী হতে পারি, মাকে যেন আরাধনা করতে পারি। মায়ের কাছে একটাই আমাদের প্রার্থনা, মা তুমি আমাদের ভালো রাখো। বারবার বলবো, তুমি আমাদের ভালো রাখো, এই করাল ছায়া থেকে আমাদের মুক্ত করো, পৃথিবীকে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসো আমাদের। এই বলে আমি শেষ করছি। শুভ বিজয়া। মাকে শেষ বিদায় জানাবো বলে, আর জানাবো যেন আমরা সুস্থ শরীরে আগামী বছর মাকে আগমনী গান গেয়ে ডাকতে পারি। এই প্রার্থনা করে মায়ের কাছে আমরা আমাদের নিবেদন রাখবো। শুভ বিজয়া। আমাদের প্রিয়জনকে সবাইদের জানাই বিজয়ার তৃতীয় শুভেচ্ছা, আর বড়দের চরণে জানাই প্রণাম। শুভ বিজয়া। শুভ বিজয়া। নমস্কার, আমি সকলকে আজকে বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। লাইব্রেরির সভ্য যারা, তাদের লাইব্রেরির প্রতি একটু আকর্ষণ দিন, লাইব্রেরির প্রতি মোহ কমে যাচ্ছে লোকেদের। আমার আর কিছু বলার নেই।
শুভ বিজয়া। রবীন্দ্রকুমার লাইব্রেরির সব সৌভাগ্যের জানাই বিজয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, এনজয় করুন। নমস্কার। নমস্কার, শুভ বিজয়া। আমাদের অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানাই। আমাদের লাইব্রেরির তরফ থেকে গতবারের মতো এবছরও আমরা গত 4 দিন এবং আজ যে পুষ্পাঞ্জলি বিশেষ কার্যক্রম অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরি, তার জন্য আমাদের এই অনুষ্ঠানকে যে সকল শিল্পী, কলাকুশলীগণ তাদের বহুমূল্য সময় অতিবাহিত করে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন, তাদের সকলকেও আমাদের লাইব্রেরির তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের লাইব্রেরি এবছর পুষ্পাঞ্জলি যথাসময় সকলকে দেখাবার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং এই সকলের যে আদর ভালোবাসায় আমরা এগিয়ে চলতে পারছি, তার জন্য আমরা সকলকেই ধন্যবাদ জানাই। এবছর করোনার জন্য আমাদের চারিদিকেই এখনও পুজো কিছু বাধা নিষেধ থেকে যাচ্ছে, তবুও আমরা এই বাধা নিষেধকে কিছু মাত্রায় কম করবার জন্য বাড়িতে বসেই সকলে নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার সুযোগ পাবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের কাছে এই বিশেষ অনুষ্ঠান তুলে ধরি। যদি এই অনুষ্ঠানে কোনো ত্রুটি থেকে যে থাকে, তাহলে আমি সকলের তরফ থেকে সকলকে ক্ষমা প্রার্থনা করছি এবং সর্বোপরি একজনকে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, যে তার বহুমূল্য সময় থেকে নিজের সময় বার করে সে আমাদের সঞ্চালিকার দায়িত্ব অতিবাহিত করেছে। তিনি হলেন শ্রীমতী ঝিনুক দত্ত রায়। তাকেও আমি সাধুবাদ জানাই এবং আমাদের সভাপতি মহাশয় তারকনাথ সুর, তিনিও তেনার বহুমূল্য সময়ের মধ্যে থেকে আজ এসে আপনাদের সামনে বিজয়ার শুভেচ্ছা বার্তা দিয়েছেন, তেনাকেও ধন্যবাদ জানাই। এবং আজ আমরা আমাদেরই এই লাইব্রেরি প্রাঙ্গণে একটি ছোট্ট বৈঠকের আয়োজন করেছিলাম। তাতে আমাদের একজন বহু পুরাতন সভ্য শ্রী প্রণব কুমার দে যোগদান করেছিলেন। তার রেকর্ডিংও আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। সব শেষে আবার আমি আপনাদের কাছে এই বিজয়ার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবারের মতন শেষ করছি। আবার আগামী বছর পুজো এবং সেই পুজোয় পুষ্পাঞ্জলি
যে বিশেষ কার্যক্রমের জন্য অপেক্ষা করা হবে। ধন্যবাদ, নমস্কার।